হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করব থার্মোকেমিস্ট্রি। থার্মোকেমিস্ট্রি বলতে বোঝায় তাপ রসায়ন, অর্থাৎ তাপের উপর ভিত্তি করে যে কোনো কেমিক্যাল রিয়াকশনগুলিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি রিয়াকশন এক্সোথার্মিক রিয়াকশন আর অপর রিয়াকশন এন্ডোথার্মিক রিয়াকশন। তাহলে তাপের উপর ভিত্তি করে রিয়াকশনগুলিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। রিয়াকশন টু টাইপ। একটা রিয়াকশন বলবো আমরা তাপমোচী বিক্রিয়া, আর অপর রিয়াকশন বলবো আমরা তাপগ্রাহী বিক্রিয়া। এই তাপমোচী বিক্রিয়াকে আমরা বলবো যে এক্সোথার্মিক রিয়াকশন, আর তাপগ্রাহী বিক্রিয়াকে বলবো এন্ডোথার্মিক রিয়াকশন। তাপমোচী বিক্রিয়া বলতে বোঝায় যে সমস্ত রিয়াকশানে তাপের উদ্ভব ঘটে, অর্থাৎ তাপ উৎপন্ন হয়, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় তাপমোচী বিক্রিয়া। তাহলে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে বা তাপ উৎপন্ন হয়, আর এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে তাপটা শোষণ ঘটে। তাহলে বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে। যেমন আমরা বলতে পারি তাপমোচী বিক্রিয়ার ক্ষেত্রে মিথেনের সঙ্গে অক্সিজেন রিয়াকশন করা যাক। CH4 মিথেন গ্যাস, এটার সঙ্গে অক্সিজেন রিয়াকশন করব। রিয়াকশন করলে উৎপন্ন হবে এই অক্সিজেন কার্বনের সঙ্গে রিয়াকশন করলে কার্বন ডাইঅক্সাইড, এবং এই অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করলে H2O উৎপন্ন হবে। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে আমরা দেখব যে তাপের উদ্ভব ঘটে, অর্থাৎ এই রিয়াকশনটা তাপমোচী বিক্রিয়া। আবার ধরো তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন প্লাস অক্সিজেন রিয়াকশন করলে উৎপন্ন হবে 2NO। তাহলে এই রিয়াকশনটা এক প্রকার তাপগ্রাহী বিক্রিয়া, আর ওপরের রিয়াকশনটা তাপমোচী বিক্রিয়া। তাহলে আমরা কি দেখব যে এই তাপগ্রাহী বিক্রিয়া এবং তাপমোচী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর পরিবর্তন কত হবে বা কিউ এর পরিবর্তন কত হবে। তাহলে প্রথমে আমরা কোনো একটা কেমিক্যাল রিয়াকশানে ভাবি যে A মোল অফ A রিয়াকশন করছে B মোলস অফ B, রিয়াকশন করে উৎপন্ন হচ্ছে C মোল অফ C, তার সঙ্গে D মোলস অফ D। তাহলে প্রাথমিক একটা সিস্টেম ছিল যেটা বিক্রিয় পদার্থ, আর সিস্টেমটা পরিবর্তন করেছে বিক্রিয়াজাত পদার্থে। তাহলে দুরকম হতে পারে, হয় তাপের উদ্ভব করবে নয় শোষণ করবে। প্রথমে আমরা আলোচনা করি যে তাপমোচী বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটা তাপমোচী, অর্থাৎ তাপটা মোচন করছে অর্থাৎ উৎপন্ন করছে, দ্যাট ইজ এক্সোথার্মিক রিয়াকশন, রাইট। তাহলে তাপ যদি মোচন করে অর্থাৎ তাপ সিস্টেম থেকে বেরিয়ে যাবে, তাহলে এখান থেকে তাপ বেরিয়ে যাচ্ছে, সিস্টেম থেকে তাপ বেরিয়ে গেল। তাহলে সিস্টেম থেকে যদি তাপ বেরিয়ে যায়, কতটা তাপ বেরিয়েছে ধরলাম +Q তাপ বেরিয়ে গেছে, তাহলে +Q লিখে দিলাম, রাইট। এই সিস্টেম থেকে তাপ বেরিয়েছে কত +Q। তাহলে আমরা লিখতে পারি যে এই যে রিঅ্যাক্ট্যান্ট রয়েছে, রিঅ্যাক্ট্যান্টের এনথ্যালপি HR, এখানে R ফর রিঅ্যাক্ট্যান্ট আর H ফর এনথ্যালপি। তো H আর এনথ্যালপি ছিল এই রিঅ্যাক্ট্যান্টগুলো প্রোডাক্টে কনভার্ট হয়ে গেছে। যখন প্রোডাক্টে কনভার্ট হয়েছে তখন বিক্রিয়া কী হচ্ছে, তাপ মোচন করছে। তাহলে এই প্রোডাক্টের
এনথালপি ধরলাম এইচপি, রাইট। এইচ ফর এনথালপি আর পি ফর প্রোডাক্ট। এবার দেখো যে রিয়াক্ট্যান্ট থেকে যখন প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে তখন তাপটা বর্জন করছে, তার মানে এখানে প্রোডাক্টটি এনথালপি পরিমাণ কম, কারণ তাপ শক্তি বর্জন করেছে। তাহলে এখানে এইচ রিয়াক্ট্যান্ট গ্রেটার দেন এইচ প্রোডাক্ট। তাহলে এনথালপি পরিবর্তন ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু এইচ প্রোডাক্ট মাইনাস এইচ রিয়াক্ট্যান্ট। তা যেহেতু এইচ রিয়াক্ট্যান্ট অনেক বেশি প্রোডাক্টের তুলনায়, তাহলে কিন্তু একটা নেগেটিভ ভ্যালু আসবে। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে বলবো সেটা এক্সোথার্মিক রিয়াকশান, এক্সোথার্মিক রিয়াকশান। তাহলে এবার এইচপি প্রোডাক্ট কী করে পাবে? দেখো এখানে এইচপি প্রোডাক্ট বসে এখানে সি আর ডি আছে, দুটো সাবস্টেন্স, একটা সি আর ডি। তাহলে এইচপি প্রোডাক্ট পাবো আমরা এইচসি প্লাস এইচডি, সি আর ডি আছে, অর্থাৎ সি এর এনথালপি তার সঙ্গে ডি এর এনথালপি যোগ করলে মোট প্রোডাক্টে এনথালপি পাওয়া যাবে। এবার দেখো এখানে সি মোল আছে, তাহলে প্রতি মোলের জন্য এইচসি, সি মোলের জন্য কী হবে সিএসসি। আর ডি মোল আছে, তাহলে প্রতি মোলের জন্য এইচডি, তাহলে এখানে ডি মোল আছে। তাহলে এইটা হচ্ছে প্রোডাক্টে এনথালপি। এবার দেখো রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে কী আছে এ আর বি, দুটো সাবস্টেন্স রয়েছে এ আর বি। তাহলে এ এর এনথালপি প্লাস বি এর এনথালপি, এ কত মোল আছে এ মোল, এ গুণ করে দাও, আর বি কত আছে বি মোল। তাহলে এইটা হলো রিয়াক্টরের এনথালপি আর এইটা হলো প্রোডাক্টের এনথালপি। আমরা কি করেছিলাম না এনথালপির ডিফারেন্স কত, তাহলে দেখো এইচপি মানে লিখতে পারি এইচসি প্লাস ডি মোলস অফ এইচডি মাইনাস এ মোল অফ এইচএ প্লাস বি মোল অফ এইচপি। তাহলে এনথালপির দেখো পরিবর্তন আসবে নেগেটিভ মান, যখন নেগেটিভ মান আসবে তখন সেটা এক্সোথার্মিক রিয়াকশন। এবার আমরা আলোচনা করব যে এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে কি ঘটবে। এন্ডোথার্মিক রিয়াকশন এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে কী ঘটবে? ধরে নাও একটা রিয়াকশন এ মোল অফ এ রিয়াকশন করছে বি মোল অফ বি, রিয়াকশনটা পরিবর্তন করছে সি মোল অফ সি প্লাস ডি মোল অফ ডি। তাহলে এইটা আমাদের একটা সিস্টেম ছিল, সেই সিস্টেমটা পরিবর্তন ঘটেছে প্রোডাক্টে। যেহেতু আমরা আলোচনা করছি এন্ডোথার্মিক রিয়াকশন, এন্ডোথার্মিক মানে তাপগ্রাহী বিক্রিয়া, তাহলে তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে তাপটা গ্রহণ হবে। তাহলে দেখব তাপটা গৃহীত হচ্ছে, এই সিস্টেমের মধ্যে তাপ গৃহীত হচ্ছে। তাহলে কতটা তাপ গৃহীত হয়েছে এইটা। তাহলে এই রিয়াক্টনের আমরা এনথালপি ধরে নিলাম এইচ আর এবং প্রোডাক্টের এনথালপি এইচপি। যেহেতু রিয়াক্ট্যান্ট থেকে যখন প্রোডাক্ট আসে তখন কিউ পরিমাণ তাপটা গৃহীত হয়েছে, তাহলে যেহেতু এখানে তাপটা গৃহীত হয়েছে তাহলে প্রোডাক্টের এনথালপি মানটা অনেক বেশি রিয়াক্ট্যান্ট সাপেক্ষে। তো এখানে প্রোডাক্টের এনথালপি গ্রেটার দেন এইচ আর লিখতে পারি। এবার এনথালপি পরিবর্তন ডেল্টা এইচ ইজ ইকাল টু এইচপি প্রোডাক্ট মাইনাস এইচ আর। যেহেতু প্রোডাক্টে এনথালপির মান বেশি রিয়াক্টের তুলনায়, তাহলে কিন্তু একটা পজিটিভ ভ্যালু পাবো। তাহলে কোনো রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এইচ ইজ ইকাল টু যদি পজিটিভ মান থাকে তাহলে সেটা বলবো আমরা এন্ডোথার্মিক রিয়াকশন। তো এই ধরনের রিয়াকশনকে আমরা এন্ডোথার্মিক রিয়াকশন বলবো, যেখানে ডেল্টা এইচ এর মানটা পজিটিভ।
রাইট? তাহলে এইচপি আমরা কি করে বের করব? দেখো এইচপি বলতে এখানে প্রোডাক্টে দুটো সাবস্টেন্স রয়েছে, একটা সি আর একটা ডি। তাহলে সি এর এনথালপি এই সি প্লাস যোগ আছে প্লাস ডি এর এনথালপি, সি এর এনথালপি কত হবে না মোট হবে সি মোল, তাহলে সি মোল গুণ করে দিই আর এখানে স্মল ডি। তাহলে এটা প্রোডাক্টে এনথালপির মান পেয়ে গেলাম। রিঅ্যাকট্যান্টে এনথালপি কত হবে? এ আছে আর বি আছে, তাহলে এখানে এ মোল আর বি মোল গুণ করে দিই, তো সেখান থেকে আমরা রিঅ্যাকট্যান্টে এনথালপি পেয়ে যাব। তো এবার আমরা কি করব, যে প্রোডাক্ট মানে সি মোল অফ এইচসি প্লাস ডি মোল অফ এইচডি, এটা প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকট্যান্ট এ মোল অফ এইচ এ প্লাস বি মোল অফ এইচ বি। এই দুটো ডিফারেন্স করলে আমরা দেখব যে একটা পজিটিভ মান চলে আসবে। তাহলে এই পজিটিভ মান থেকে আমাদের বুঝতে হবে যে রিয়াকশানটা এন্ডোথার্মিক রিয়াকশান। এবার এই এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিক অর্থাৎ তাপমোচী এবং তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা একটা গ্রাফ টানি তাহলে কি দেখব? ধরো এই গ্রাফ হচ্ছে ওয়াই অ্যাক্সিসটা আমাদের এনথালপি, দ্যাট ইজ এইচ। প্রথমে আমরা আলোচনা করি যে তাপদায়ী বিক্রিয়া বা তাপমোচী বিক্রিয়া, এই তাপমোচী বিক্রিয়া। তাহলে তাপমোচী বিক্রিয়া মানে এখানে একটা সিস্টেম ছিল যেটা হচ্ছে রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, রাইট? তাপমোচী বিক্রিয়া মানে কি? তাহলে তাপটা মোচন করছে, তাহলে তাপটা যদি মোচন করে অর্থাৎ কী পরিমাণ তাপটা সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে যে প্রোডাক্টের তাপ থাকবে সেই তাপটা কমে যাবে। তাহলে সাপোজ ধরলাম যে রিঅ্যাকট্যান্টের এনথালপি ছিল এখানটায়, দ্যাট ইজ রিঅ্যাকট্যান্ট মানে বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়ক পদার্থের এনথালপি ছিল এটা। তাহলে তাপ বর্জন করলে প্রোডাক্টের এনথালপি কিন্তু কমে যাবে, তার মানে এখান থেকে কমে কোথায় আসবে? এখানটা আসবে। তাহলে এটা বিক্রিয়াজাত পদার্থ, কতটা এনথালপি পরিবর্তন? এই এনথালপি পরিবর্তন ডেল্টা এইচ। ডেল্টা এইচ এর মানটা কী হবে? নেগেটিভ আসবে। ধরো এবার তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখব? তাপগ্রাহী বিক্রিয়া দ্যাট ইজ এন্ডোথার্মিক রিয়াকশন। এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে কি দেখব? যে একটা সিস্টেম রয়েছে, ধরো রিঅ্যাকট্যান্ট থেকে এই একটা সিস্টেম রয়েছে যেটা হচ্ছে প্রোডাক্ট। তাপটা এন্ডোথার্মিক রিয়াকশন, অর্থাৎ তাপ কি করছে না ওই সিস্টেমের ভেতরে প্রবেশ করছে, রাইট? তাপটাই এন্ডোথার্মিক রিয়াকশন, তাই তাপ কী করছে? সিস্টেমের ভেতরে প্রবেশ করছে। তাহলে এই সিস্টেমের ভেতরে তাপটা প্রবেশ করলো, রাইট? সিস্টেমের ভেতরে তাপটা প্রবেশ করেছে। তাহলে সিস্টেমের ভেতরে তাপটা প্রবেশ করলে তাহলে এখানে যে প্রোডাক্টে শক্তি বেশি হবে, রাইট? তাহলে এখানে এইচপি প্রোডাক্টের মানটা বেশি হবে এইচ আর এর তুলনায়। তাহলে আমরা কি দেখব? দেখো এখানে এনথালপি এইচ, তাহলে রিঅ্যাকট্যান্ট যা ছিল, ধরে নাও রিঅ্যাকট্যান্ট এখানে ছিল, তাহলে এটা বিক্রিয়ক পদার্থের এনথালপি, তার তুলনায় প্রোডাক্টের এনথালপি বেশি, তাহলে এখানে প্রোডাক্ট অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বিক্রিয় পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থে, তাহলে দেখো এটা রিঅ্যাকট্যান্ট দ্যাট ইজ এইচ আর ছিল, আর প্রোডাক্টের তাপ বেশি এইচপি। কত বেশি হয়ে গেল? ডেল্টা এইচ সমান আমরা দেখব পজিটিভ মান, রাইট? তাহলে রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্টের এনথালপি বেশি, আর এখানে কি হচ্ছে? ডাউন হয়ে যাচ্ছে। দেখো রিঅ্যাকট্যান্ট থেকে বিক্রিয়াজাত পদার্থ। এবার আমাদের তাপের পরিমাণটা ক্যালকুলেট করতে হবে। তাহলে তাপটা যখন মেজার করব আমরা দুটি ভাগে
মেজার করতে পারি, একটা স্থির আয়তনে আর একটা স্থির চাপে। তো স্থির আয়তনে তাপ এবং স্থির চাপে তাপ, তাহলে যখন চাপ স্থির থাকবে, চাপ স্থির, চার স্থির রেখে রেখে তাপটা হবে, চাপ স্থির রেখে তাপ, সেটা আমরা কিউ পি দ্বারা নোট করব, রাইট। চাপ স্থির রেখে তাপটা হবে কিউপি, আর সেই কিউপি ইজ ইকুয়াল টু আমরা জানি ডেল্টা এইচ। তাহলে চাপ স্থির রেখে যে তাপের পরিবর্তন ঘটে এনথালপি পরিবর্তনের সঙ্গে সমান। এবার আয়তন স্থির রেখে তাপ যেটা হবে সেটা হচ্ছে কিউভি, সেটা ডেল্টা ইউ, অর্থাৎ আন্তঃশক্তি পরিবর্তনের সঙ্গে সমান। এটা আমরা আগেই প্রমাণ করেছি। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক কি আছে? ধরে নাও কোনো একটা কেমিক্যাল রিয়াকশান ঘটছে, এ মোল অফ এ রিয়াকশন করছে বি মোল অফ বি, এখান থেকে উৎপন্ন হচ্ছে সি মোল অফ সি, তার সঙ্গে স্মল ডি মোল অফ ডি। তাহলে এই ধরনের রিয়াকশনের ক্ষেত্রে আমরা কি দেখব? আমরা জানি এনথালপির পরিবর্তন বা এনথালপি ইজ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, অর্থাৎ এনথালপির সমান আন্তঃশক্তি প্লাস এই আন্তঃশক্তি প্লাস চাপ আয়তনিক কার্য। তাহলে এখানে যে গ্যাস মলিকিউলগুলো রয়েছে অর্থাৎ রিয়াক্ট্যান্ট, এই যে রিয়াক্ট্যান্ট রয়েছে, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে অর্থাৎ সিস্টেমে পরিবর্তন করছে। তাহলে এখানে যে গ্যাস মলিকিউল রয়েছে সেই গ্যাস মলিকিউলগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে আদর্শ গ্যাসের মতো আচরণ করলে পিভি সমান এনআরটি সমীকরণ ফলো করবে, রাইট। তাহলে এইচ সমান ইউ প্লাস পিভি জায়গায় এনআরটি লিখতে পারি, যেহেতু এখানে গ্যাস মলিকিউল আছে। তাহলে আমরা কি দেখব এখানে পরিবর্তনটা কি ঘটছে না, এখানে ছিল H1 আর যখন প্রোডাক্ট হয়ে গেছে H2 হয়ে গেছে। তাহলে H1 সমান প্রাথমিক আন্তঃশক্তি প্লাস, যখন এখানে ঘটছে আর এর মানটা স্থির এবং উষ্ণতা স্থির রাখা হয়েছে, যখন রিয়াকশানটা ঘটছে উষ্ণতা স্থির রাখা হয়েছে, তাহলে এখানে পরিবর্তন হচ্ছে শুধুমাত্র মোল সংখ্যা পরিবর্তন। তো লিখতে পারি N1RT। তাহলে এখানে কত আসবে? পরিবর্তন ঘটে U2 হয়ে গেছে আর N2RT। উষ্ণতা কোনো পরিবর্তন ঘটেনি, শুধুমাত্র মোল সংখ্যা পরিবর্তন করেছে। তাহলে এনথালপি পরিবর্তন H2 মাইনাস H1, অর্থাৎ প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট। তো প্রোডাক্ট কত আছে? U2 প্লাস N2RT, এটা প্রোডাক্ট, মাইনাস রিয়াক্ট্যান্ট কত আছে? U1 প্লাস N1RT, এটা। তাহলে এখানে U2 এই মাইনাসটা আনো, এখানে U1 প্লাস N2RT মাইনাস N1RT, এইটা আসবে। এইবার আমরা লিখতে পারি এটাকে যে আন্তঃশক্তি পরিবর্তন ডেল্টা ইউ, আর এখান থেকে তো আরটি কমন নিলে থাকবে N2 মাইনাস N1, তাহলে আসবে ডেল্টা ইউ সমান ডেল্টা এন আর টি। তাহলে এনথালপি পরিবর্তন ইজ ইকুয়াল টু আন্তঃশক্তি পরিবর্তন প্লাস ডেল্টা এন, অর্থাৎ মোল সংখ্যা পরিবর্তন, তার সঙ্গে আরটি গুণ আছে। তাহলে কোনো একটা কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে আমরা দেখব যে এই ইকুয়েশনটা ফলো করছে। তাহলে স্থির চাপে তাপ হচ্ছে ডেল্টা এইচ মাইনাস ডেল্টা ইউ সমান ডেল্টা এন আর টি। তাহলে এখানে ডেল্টা এন এর মানটা নির্ভর করছে যে
ডেল্টা এইচ এবং ডেল্টা ইউ এর ডিফারেন্সটা কী হবে? এখানে ডেল্টা এন হলো প্রোডাক্টের যে মোল সংখ্যা রয়েছে, দ্যাট ইজ সি মোল আর ডি মোল। তাহলে এখানে এন টু, এইটা হচ্ছে এন টু মানে কত হবে? এন টু হচ্ছে সি প্লাস ডি। আর এখানে এন ওয়ান কত হবে? এন ওয়ান আসবে এ প্লাস বি। তাহলে দেখো আমরা ডিফারেন্স করেছিলাম এন টু মাইনাস এন ওয়ান, তাহলে আসবে সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি, মোল সংখ্যা পার্থক্য। তাহলে এই ইকুয়েশনটাকে মনে রাখতে হবে। তাহলে আমরা কোনো একটা কেমিক্যাল রিয়াকশনে বোঝার চেষ্টা করি। ধরো CH4 মিথেন, 2 অক্সিজেন, এটা পরিবর্তন করছে CO2 কার্বন ডাইঅক্সাইড প্লাস জল, H2 গ্যাসেস মলিকুল। তাহলে প্রোডাক্টের মোল সংখ্যা কত? এখানে 1 মোল আছে, এখানে 2 মোল। তাহলে N2 ইজ ইকাল টু 1 প্লাস 2 ইজ ইকাল টু 3। আর এখানে দেখো N1 এর মান কত? N1 এর মান দেখো এখানে আছে 1 আর এখানে 2, রাইট? তাহলে 1 প্লাস 2 ইজ ইকাল টু 3। তাহলে ডেল্টা এন এর পরিবর্তন কত? N2 মাইনাস N1। তাহলে 3 মাইনাস 3 ইজ ইকাল টু 0। তাহলে এই সমস্ত রিয়াকশনের ক্ষেত্রে দেখো মোল সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। আগে 3 মোল ছিল, এখনও 3 মোল আছে। তাহলে আমরা লিখতে পারি ডেল্টা এইচ সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি, রাইট? তাহলে ডেল্টা এইচ সমান ডেল্টা ইউ প্লাস 0 ইন্টু আর টি, কারণ ডেল্টা এন এর মানটা 0। তাহলে ডেল্টা এইচ ইজ ইকাল টু ডেল্টা ইউ। তাহলে এখানে স্থির, দ্যাট ইজ কিউপি ইজ ইকাল টু কিউভি, অর্থাৎ স্থির চাপে যে তাপটা আর স্থির আয়তনে তাপের সঙ্গে সমান। আর একটা এক্সাম্পল দিই আমরা, যে PCl5, এই PCl5 গ্যাসেস মলিকুল বিয়োজন ঘটে PCl3 এবং তার সঙ্গে Cl2 গ্যাস মলিকুল উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে দেখো গ্যাস মলিকুল আছে, প্রোডাক্ট কত? 2 মোল। N2 is equal to 1 plus 1 is equal to 2, রাইট? আর এখানে N1 is equal to 1। ডেল্টা N is equal to কত আসবে? ডেল্টা N is equal to কত আসবে? দেখো ডেল্টা N আসবে, আমরা জানি N2 মাইনাস N1, তাহলে 2 মাইনাস 1 দ্যাট ইজ 1। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখব? ডেল্টা এইচ ইজ ইকাল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি। ডেল্টা এইচ মাইনাস ডেল্টা ইউ সমান ডেল্টা এন এর মান দেখো 1, অর্থাৎ আর টি। তাহলে আর টির মানটা গুণ করলে 1-এর থেকে বড় হবে। তো ডেল্টা এইচ মাইনাস ডেল্টা ইউ গ্রেটার দেন 1 লিখতে পারি। তাহলে ডেল্টা এইচ গ্রেটার দেন ডেল্টা ইউ, অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পারি যে এই রিয়াকশনের ক্ষেত্রে এনথালপি পরিবর্তন আন্তঃশক্তি পরিবর্তন তুলনায় বেশি। তার মানে কিউপি গ্রেটার দেন কিউভি। আর একটা রিয়াকশন আমরা লিখি, যেটা কার্বনের সঙ্গে, এই কার্বন সলিড এর সঙ্গে হাইড্রোজেন রিয়াকশন করব, H2 গ্যাস, আর এখান থেকে উৎপন্ন হবে CH4 মিথেন গ্যাস মলিকুল। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এইচ এবং ডেল্টা ইউ এদের পার্থক্য কত হবে? তো প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্ট N2 ইজ ইকাল টু 1, আর এখানে N1 কত হবে? দেখো এইটা হচ্ছে সলিড,
সলিড। তো সলিডের ক্ষেত্রে আমরা নেব না, তার কারণ আমরা যখন ইকুয়েশন তৈরি করেছিলাম সেই ইকুয়েশনে দেখো পিভি সমান এনআরটি সমীকরণ লিখেছিলাম। আর পিভি সমান এনআরটি সমীকরণ যখন লিখেছিলাম তখন কিন্তু আমরা সলিডের ক্ষেত্রেও এই পিভি সমান এনআরটি সমীকরণ ফলো করবে না। এই দেখো এই ইকুয়েশনটা আমরা পিভি সমান এনআরটি লিখেছিলাম, তাহলে এটা গ্যাসের ইকুয়েশন, তো সলিডের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে সলিডে মলিকুলের মোল সংখ্যা আমরা ধরবো না। তাহলে এখানে দেখো সলিড রয়েছে, তাহলে এটা বাদ। শুধুমাত্র গ্যাস মলিকুল, দেখো জি দিয়ে আছে, জি ফর গ্যাস, তো এখানে 2 ধরবো। তাহলে ডেল্টা এন এর পার্থক্য কত হবে? n2 মাইনাস n1। তো n2 1 আছে আর n1 2, তাহলে এখানে -1 হচ্ছে। এবার ইকুয়েশান ডেল্টা এইচ ইজ ইকাল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি, ডেল্টা এইচ মাইনাস ডেল্টা ইউ সমান ডেল্টা এন আর টি। তাহলে দেখো ডেল্টা এন হচ্ছে -1 ইন্টু আর টি, তাহলে এই মানটা লেস দ্যান 0, একের থেকে কম, তাহলে লিখতে পারি এইটা ডেল্টা এইচ লেস দ্যান ডেল্টা ইউ। এই ক্ষেত্রে আমরা দেখব যে ডেল্টা এইচের তুলনায় ডেল্টা ইউ এর মানটা অনেক বেশি এই ধরনের রিয়াকশানের ক্ষেত্রে। তাহলে আমরা দেখলাম যে পার্টিকুলারলি বিভিন্ন রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এইচ এবং ডেল্টা ইউ এদের মানে কিন্তু ডিফারেন্স হচ্ছে। এই ডেল্টা এইচকে আমরা কিউ পি দ্বারা ডিনোট করবো, কারণ স্থির চাপে তাপটা হচ্ছে ডেল্টা এইচ আর ডেল্টা ইউ হচ্ছে কিউ ভি, কারণ স্থির আয়তনের তাপ হচ্ছে কিউ। এইটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। দেখো স্থির আয়তনের তাপ, এই স্থির আয়তনের তাপটা আমরা কি করে ক্যালকুলেশন করব? স্থির আয়তনের তাপ, আয়তনে তাপ, স্থির আয়তনের তাপটা আমরা কি করে ক্যালকুলেশন করব? স্থির আয়তনের তাপ মানে কিউ ভি সমান ডেল্টা ইউ, রাইট? কিউ ভি সমান ডেল্টা ইউ। ধরে নাও কোনো একটা রিয়াকশান করছে এ মল অফ এ, বি মল অফ বি, সেখান থেকে রিয়াকশনের প্রোডাক্ট সি মল অফ সি প্লাস ডি মোল অফ ডি, এইরকম রিয়াকশান ঘটছে। তাহলে এটা প্রোডাক্ট সিস্টেম ছিল এ প্লাস বি, এখান থেকে প্রোডাক্ট উৎপন্ন হয়েছে সি প্লাস ডি। তাহলে এদের ক্ষেত্রে এই ডেল্টা ইউ এর মান কত? তাহলে আমরা লিখতে পারি এইটা ইউ রিয়াক্ট্যান্ট আর এটা লিখতে পারি ইউ প্রোডাক্ট। ওকে, তাহলে ডেল্টা ইউ এর পরিবর্তন কত? তাহলে ইউপি মাইনাস ইউআর। এবার এক্ষেত্রেও তো দুটো হতে পারে, তাপদায়ী এবং তাপগ্রাহী। যখন তাপদায়ী হবে তখন দেখব যে ইউপি অর্থাৎ প্রোডাক্টের পরিমাণটা, তাপের পরিমাণ অনেকটাই কমে গেছে, রিয়াক্ট্যান্ট বেশি প্রোডাক্টের তুলনায়। তখন দেখব ডেল্টা ইউ এর মানটা নেগেটিভ। আর তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে দেখব প্রোডাক্টের পরিমাণ বেশি থাকবে রিয়াক্ট্যান্টের তুলনায়, তাই ডেল্টা ইউ এর মানটা পজিটিভ থাকবে। তো প্রোডাক্ট বলতে বোঝায় যে ইউসি অর্থাৎ সি যে সাবস্টেন্স রয়েছে তার সাবস্টেন্টের আন্তঃশক্তি প্লাস ডি এর আন্তঃশক্তি। এবার সি দেখো সি মোল আছে, তাহলে সি মোল গুণ করে দাও, আর ডি হচ্ছে স্মল ডি মোল আছে। রিয়াকশন হচ্ছে ইউএ এবং ইউবি, তাহলে এ মোল আছে আর বি মোল আছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু সহজে বের করতে পারি। দেখো ডেল্টা ইউ সমান প্রোডাক্ট বলতে এইটা সি ইউডি, প্রোডাক্টের মান পেয়ে গেলাম মাইনাস ইউএ ইউবি এই মানটা। তাহলে এদের পরিবর্তন হচ্ছে
আন্তঃশক্তি পরিবর্তন। তাহলে এইভাবে আমরা স্থির আয়তনে তাপটা কিন্তু ক্যালকুলেশন করতে পারি। এবার আলোচনা করব যে তাপ রাসায়নিক সমীকরণ লেখার পদ্ধতি কী বা নিয়ম। তাপ রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম। তাপ রাসায়নিক সমীকরণ লেখার নিয়মটা কি? তো প্রথমে আমরা লিখব যে বিক্রিয়ক ও বিক্রিয়ক পদার্থের ভৌত অবস্থা অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে নাম্বার 1, বিক্রিয়ক ও বিক্রিয়ক পদার্থের ভৌত অবস্থা উল্লেখ করতে হবে। যদি ভৌত অবস্থা সলিড হয় তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে এস লিখব। যদি ভৌত অবস্থা লিকুইড হয় তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে স্মল এল লিখব। আর যদি গ্যাস হয় তাহলে ব্র্যাকেটের মধ্যে আমরা জি লিখব। তাহলে এইভাবে সলিড, লিকুইড এবং গ্যাস দ্বারা প্রকাশ করতে হবে। দ্বিতীয়, যেমন ধরো একটা এক্সাম্পল হিসেবে বলি যে CH4 কি? গ্যাস। তাহলে ব্র্যাকেটের মধ্যে জি লেখো। আমি এটা অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করবো। অক্সিজেন কি থাকে? গ্যাস। এবার এটা রিয়াকশন করে CO2 উৎপন্ন হয়। কার্বন ডাই অক্সাইড গ্যাস, তার সঙ্গে উৎপন্ন হবে H2O, এটাও গ্যাস। তাহলে এখানে দেখো প্রত্যেকটা G4 গ্যাস বোঝাচ্ছে, অর্থাৎ বিক্রিয়ক ও বিক্রিয়িত পদার্থের যে ভৌত অবস্থা রয়েছে সেটা উল্লেখ করতেই হবে। তারপরে নাম্বার 2, তাপের ব্যালেন্স, তাপের সমতা রাখতে হবে। তাপের সমতা বলতে ধরো এই যে CH4 এর কথা বলছিলাম, এখানে 2 মোল অফ অক্সিজেন রিয়াকশন করছে, তাহলে আমরা এটা সিস্টেম ধরি, আমরা এটা নিয়েছিলাম। এবার এখান থেকে রিয়াকশন করে উৎপন্ন হচ্ছে CO2, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এবং তার সঙ্গে 2 মোলস অফ ওয়াটার, সেটাও গ্যাসেস মলিকুল। তাহলে এটা আমাদের প্রোডাক্ট বা সিস্টেমের ফাইনাল স্টেট। এবার এই বিক্রিয়াটা তাপদায়ী বিক্রিয়া, তার মানে তাপ দান করবে। তাহলে সিস্টেম থেকে তাপটা বেরিয়ে যাবে। কতটা পরিমাণ তাপ বেরিয়ে গেল? কিউ পরিমাণ তাপ বেরিয়ে গেছে। তাহলে এখান থেকে সিস্টেম থেকে যদি তাপ বেরিয়ে যায় তাহলে সিস্টেমের তাপটা কমে গেছে, তাই তো? সিস্টেমের তাপটা কমে যায়। তাহলে সিস্টেমের তাপ কমে গেলে আমরা সেই তাপে ব্যালেন্স করবো কী করে? না, যে পরিমাণ তাপটা কমে গেছে সেই পরিমাণ তাপটা যোগ করলে তাহলে উভয় ক্ষেত্রে তাপে ব্যালেন্স থাকবে। অর্থাৎ তাপের সমতা, এখানে কিউ পরিমাণ তাপ বেরিয়ে যাচ্ছে বা সিস্টেম থেকে এখানে নির্গত হচ্ছে, তাহলে তাপের সমতা রাখার জন্য এই ডান দিকে প্লাস কিউ লিখতে হবে। তাহলে এই যে ইকুয়েশন, এইখানে CO2 গ্যাস, তার সঙ্গে 2 ওয়াটার, H2O গ্যাস। যেহেতু তাপটা বেরিয়ে যাচ্ছে, সিস্টেমের তাপ কমে যাচ্ছে, তাহলে কতটা কমে যাচ্ছে? প্লাস কিউ। কেন কি করলাম? না, এখানে তাপ কমে গেছে, তাহলে প্লাস কিউ করলে তবেই কিন্তু তাপের সমতা হবে। তাপের সমতা করছি, ঠিক আছে, তাপের সমতা করছি। যেহেতু সিস্টেম থেকে তাপ বেরিয়ে যাচ্ছে তাহলে প্লাস কিউ দিলে তাপের কিন্তু সমতা আসবে। ধরো তাপগ্রাহী বিক্রিয়া ক্ষেত্রে কী করবে? ধরো আমি বললাম যে নাইট্রোজেন গ্যাসের সঙ্গে আমরা অক্সিজেন গ্যাস রিয়াকশন করি। রিয়াকশন করলে উৎপন্ন হবে 2NO, এই একটা গ্যাস। তাহলে আমাদের এইটা কি ছিল? সিস্টেম ছিল, সিস্টেমের শেষ প্রোডাক্ট। এখানে তাপগ্রাহী মানে কি? তাপটা গ্রহণ করছে সিস্টেম তাপ গ্রহণ করছে। কত? কি পরিমাণ? তাহলে এখানে তাপ বেশি। তা তাপের সমতা রাখতে হলে আমাকে কী করতে হবে? না, যেই পরিমাণ তাপটা গ্রহণ করছে যদি মাইনাস করে দিই তাহলে তো তাপের সমতা আসবে।
কারণ কিউ পরিমাণ তাপটা গ্রহণ করেছে। আমি যদি মাইনাস কিউ লিখে ফেলি তাহলে দেখো তাপের পরিমাণটা সমান হবে, কারণ যে পরিমাণ তাপটা গ্রহণ করছে মাইনাস করে দিলে সেটা সমান হবে। তাই তাপদ্বয় বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখব যে ইকুয়েশনের ডান দিকে মাইনাস কিউ লিখতে হবে, আর তাপদ্বয় বিক্রিয়ার ক্ষেত্রে ইকুয়েশনের ডান দিকে প্লাস কিউ লিখতে হবে। অথবা আমরা দেখব যে ডেল্টা এইচ এর মানটা এখানে মাইনাস ভি হবে, অর্থাৎ নেগেটিভ মান, আর এখানে দেখব ডেল্টা এইচ এর মানটা পজিটিভ আসবে। তাহলে এখানে কোনো রিয়াকশনের ক্ষেত্রে আমরা তখন দেখব যে কোনো একটা রিয়াকশনে প্লাস কিউ দিয়ে আছে, প্লাস কিউ মানে এখানে তাপটা বর্জন করেছে, সেই জন্য আমরা প্লাস কিউ দিয়ে তাপের সমতা করছি। আর মাইনাস কিউ মানে এ তাপ গ্রহণ করেছে, যে পরিমাণ তাপটা গ্রহণ করেছে সেটা মাইনাস করে তাপের সমতা করছি। তাহলে এই প্লাস মাইনাস থেকে বুঝতে হবে যে বিক্রিয়াটা তাপদায়ী না তাপগ্রাহী। তাহলে ইকুয়েশনে প্লাস কিউ মানে তাপদায়ী বিক্রিয়া, ইকুয়েশনে মাইনাস কিউ মানে তাপগ্রাহী বিক্রিয়া। অথবা ডেল্টা এইচ এর পরিবর্তন নেগেটিভ মানে সেটা তাপদায়ী বিক্রিয়া, আর ডেল্টা এইচ এর পরিবর্তন পজিটিভ মানে সেটা তাপগ্রাহী বিক্রিয়া। নাম্বার 3, যদি কোনো একটা রিয়াকশানকে আমরা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করি তাহলে কি হবে? ধরো এই CH4 যে মিথেন তার সঙ্গে অক্সিজেন রিয়াকশন করছি, করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তার সঙ্গে H2 উৎপন্ন হয়। সাপোজ ধরলাম যে এখানে ডেল্টা এইচ এর পরিবর্তন -x কিলো জুল, -x কিলো জুল। তাহলে এই সমীকরণকে আমি 2 দিয়ে গুণ করলে কি ঘটবে? 2 দিয়ে গুণ করলে দেখো এটা 4 হয়ে যাবে, 2 কার্বন ডাইঅক্সাইড, আর এখানে 4 ওয়াটার। তাহলে এনথালপি পরিবর্তন কি একই থাকবে? না, যেহেতু ইকুয়েশনটাকে আমরা 2 দিয়ে গুণ করেছি তাহলে এনথালপিকেও আমরা 2 দিয়ে গুণ করব, দ্যাট ইজ 2x। তাহলে আমরা কোনো একটা ইকুয়েশনকে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় এনথালপিকেও সেই একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তবেই কিন্তু এনথালপি পরিবর্তন পাওয়া যাবে। এবার কোনো একটা কেমিক্যাল রিয়াকশনকে যদি আমরা উল্টো করে লিখি তখন সেই কেমিক্যাল রিয়াকশনে এনথালপি পরিবর্তন একই থাকবে কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। ধরো এই নাইট্রোজেন গ্যাস মলিকুল, অক্সিজেন গ্যাস, এটা রিয়াকশন করে 2NO গ্যাস হয়েছে। এখানে এনথালপি পরিবর্তন সাপোজ ধরলাম যে 180.5 এত কিলো জুল এই মানটা আছে। ইকুয়েশনটিকে উল্টে দিই, অর্থাৎ প্রোডাক্ট মানে 2NO হবে, তাহলে N2 প্লাস O2। যেহেতু ইকুয়েশন একই আছে তাই তাপের পরিমাণটা একই হবে, আর ইকুয়েশন উল্টে দেওয়ার জন্য এটা নেগেটিভ চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে এনথালপি হবে -180.5 কিলো জুল। তাহলে আমরা দেখব যে কোনো একটা ইকুয়েশনকে যদি আমরা উল্টো করে লিখি তাহলে এনথালপি পরিমাণ একই থাকবে কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ এখানে পজিটিভ ছিল এখানে নেগেটিভ হয়ে গেছে, এখানে পজিটিভ ছিল আর এখানে নেগেটিভ হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা তাপ রাসায়নিক সমীকরণগুলিকে আমরা এইভাবে লিখব। তাহলে লেখার নিয়মগুলো হচ্ছে এইভাবে। এবার আলোচনা করব যে আমরা বিভিন্ন ধরনের তাপ, যেমন হিট অফ ফরমেশন, হিট অফ কনভার্সন, এই সমস্ত তাপ নিয়ে আলোচনা করব এবং তাপের ক্যালকুলেশন করব। প্রথমে আসা যাক যে হিট অফ ফরমেশন। হিট অফ ফরমেশন বলতে বোঝায় যে গঠন তাপ। এরপরে আমরা আলোচনা করব গঠন তাপ। গঠন তাপ যেটা আমরা বলবো হিট অফ ফরমেশন। গঠন তাপ, গঠন মানে কোনো পদার্থ গঠিত হবে।
তাহলে এক মোল কোনো পদার্থ যখন তার এলিমেন্ট থেকে গঠিত হয়, এর ফলে যে তাপের পরিবর্তন ঘটে সেই তাপটাকে বলা হলো গঠন তাপ। তো এক মোল কোনো পদার্থ গঠন করতে যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে তা হলো গঠন তাপ। তাহলে এই যে পদার্থ গঠিত হবে এক মোল, কিভাবে গঠিত হবে? তার এলিমেন্ট থেকে, মানে ধরো আমরা CH4 গঠিত হব, CH4 এটাকে গঠন করব। তাহলে গঠন করব কিভাবে? যে বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে। তাহলে এটাকে গঠন করার জন্য কী কী লাগবে? দেখো, কার্বন এবং হাইড্রোজেন লাগবে। তাহলে আমরা কার্বনের স্টেবল হচ্ছে গ্রাফাইট সলিড, এবং হাইড্রোজেন হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তাহলে কার্বন এবং হাইড্রোজেন গ্যাস রিয়াকশন করলে CH4 পাওয়া যাবে। তাহলে CH4 পাওয়ার জন্য আমাদের কিন্তু কার্বন এবং হাইড্রোজেন রিয়াকশন করতে হবে। তাহলে এর ফলে যে এনথালপি পরিবর্তন হবে সেটা হচ্ছে হিট অফ ফরমেশন বলা হয়। তাহলে এখানে F হচ্ছে ফরমেশন অফ এনথালপি। ধরো আমরা H2 আমরা গঠন করতে চাইছি। তাহলে H2 গঠন করতে চাইলে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন, তো হাইড্রোজেন, H2 গ্যাস এবং অক্সিজেন, তাহলে এক মোল গঠন করব। দেখো, এক মোলের মধ্যে হাইড্রোজেন দুটো আছে, দুটো অ্যাটম, আর অক্সিজেন একটা অ্যাটম। তাহলে এইটাকে আমরা হাফ দ্বারা গুণ করব, তবেই কিন্তু এক মোলের ব্যালেন্স হবে। দেখো, আমরা এক মোল কোনো পদার্থকে গঠন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে সেটা হচ্ছে গঠন তাপ। তাহলে আমরা এটাকে এক মোল তৈরি করার জন্য এক মোল হাইড্রোজেন হাফ মোল অক্সিজেন রিয়াকশন করলে এটা পাওয়া যাবে। অর্থাৎ এখানে ডেল্টা H ফরমেশন অফ ওয়াটার, রাইট? ধরো আমরা তৈরি করব CH3CHO অ্যাসিটালডিহাইড। তাহলে কিন্তু কার্বন আছে, হাইড্রোজেন, অক্সিজেন, তিনটে এলিমেন্ট লাগবে। তো আমরা কার্বন সলিড, হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন, তাহলে এই তিনটে এলিমেন্ট পরস্পর রিয়াকশন করলে CH3CHO হবে। এখানে দেখো কার্বন দুটো আছে, 1 and 2, তা 2 করে দাও। হাইড্রোজেন দেখো 4টে আছে, তাহলে 2 করো। অক্সিজেন একটা, তাহলে হাফ করো। অর্থাৎ আমরা এইটাকে ব্যালেন্স করব এটাকে এক মোল রেখে যে সমস্ত এলিমেন্ট থেকে বা মৌলিক পদার্থ থেকে ওই কম্পাউন্ডটা উৎপন্ন হচ্ছে তাদের ব্যালেন্স করব। তাহলে এইগুলো হচ্ছে গঠন তাপ। গঠন করার জন্য যে তাপের প্রয়োজন হয়। তারপর আমরা দহন তাপ পড়ব। দহন তাপ বলতে বোঝায় যে এক মোল কোনো পদার্থকে বাতাসে অতিরিক্ত অক্সিজেনের সাহায্যে দহন করলে যে তাপে পরিবর্তন ঘটবে সেই তাপটাকে বলবো আমরা দহন তাপ। দহন তাপ বলতে বোঝায় এক মোল কোনো পদার্থকে অক্সিজেন দ্বারা দহন করলে যে তাপের পরিবর্তন ঘটে সেই তাপটাকে আমরা বলবো দহন তাপ, হিট অফ কম্বাশন, দহন তাপ, রাইট? তাহলে আমরা এক মোল কোনো পদার্থকে দহন করব। ধরো CH4কে দহন করব, তাহলে CH4কে এক মোল রাখবো, এই CH4কে এক মোল রাখবো, এই CH4কে এক মোল রেখে আমরা দহন করব। তাহলে বাতাসের অক্সিজেন দ্বারা দহন করব। তারপর দহন করলে কি উৎপন্ন হবে? এই অক্সিজেন কার্বনকে জারিত করবে, তাহলে কার্বন ডাইঅক্সাইড। এই অক্সিজেন হাইড্রোজেনকে জারিত করবে, তাহলে H2O। তাহলে এখানে গ্যাস, এটা গ্যাস। তাহলে আমরা এটাকে এক মোল রাখবো,
তাহলে একটা কার্বন আছে, তো 1 কার্বন। হাইড্রোজেন 4টে আছে, তাহলে এখানে হাইড্রোজেন 2 দিয়ে দাও, 4টে হলো। অক্সিজেন দেখো এখানে 2টো আর এখানে 2টো, মোট 4টে, তাহলে 2 দাও। তাহলে 1 মোলের জন্য দেখো 2 মোল অক্সিজেন লাগছে দহন করতে, তার সঙ্গে সঙ্গে উৎপন্ন হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড আর 1 মোল কিন্তু ওয়াটার, রাইট? তাহলে এইটাকে দহন করতে আমাদের এটা লাগলো। ধরো আমরা দহন করব C2H6 ইথেন, তাহলে ইথেনকে আমরা দহন করব। এই ইথেনকে দহন করার জন্য যদি আমাদের অক্সিজেন দ্বারা দহন করি তাহলে কি হবে, না অক্সিজেন কার্বনকে অক্সিডাইজ করবে, উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড, আর অক্সিজেন হাইড্রোজেনকে অক্সিডাইজ করবে, উৎপন্ন হবে H2। কার্বন কোটা আছে 2টো, তাহলে 2 দাও। হাইড্রোজেন কোটা আছে 6, এবার 3 দাও। এখানে দেখো অক্সিজেন হয়ে গেছে 4টে আর এখানে 3টে, তাহলে এখান থেকে 4টে পাওয়া যাচ্ছে, এখানে 3টে পাওয়া যাচ্ছে, মোট 7টা। তাহলে এখানে 7-এ 2 দিয়ে দাও। 7-এ 2 দিলে তবেই কিন্তু অক্সিজেন ব্যালেন্স হবে। তাহলে এইভাবে 1 মোল কোনো পদার্থকে অক্সিজেন দ্বারা জারিত করলে যে পরিমাণ তাপ পরিবর্তন ঘটবে রিয়াকশনে, সেই তাপটা বলা হয় দহন তাপ। এই দহন তাপকে আমরা ডেল্টা এইচ সি ফর কম্বাশন অফ হিট, এটা দিয়ে আমরা বলবো। তাহলে এখানে ডেল্টা এইচ সি অফ কার C2H6, রাইট? এখানে কার হবে ডেল্টা এইচ সি অফ CH4। তাহলে এদের দহন তাপ আমরা এইভাবে ক্যালকুলেশন করব।